40 মিনিট আগে কল আসছে, কলগুলো কি ব্যাক করা হয় না? চালু করো। ট্রাই করো, শেষ হলে কাজ হবে। ওকে, আসসালামু আলাইকুম। চালু করো। ওকে, ওকে, আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। তোমরা কি আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবা। হোপফুলি সবকিছু ঠিক আছে এবং সবকিছু দেখতে পাচ্ছ, ক্লিয়ার আছে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। গতকাল আসলে একটা অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, আসলে তোমাদের ক্লাসটা নিতে পারিনি। এরকম আসলে কারিগরি ত্রুটি হয়ে যায় মাঝে মধ্যে, যেমন আগামীকাল তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে ক্লাসটা সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল, সবকিছুই ঠিকঠাকভাবে ছিল। বাট প্রবলেমটা হচ্ছে যখন আমি ক্লাস শুরু করব তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, জেনারেটরটা হঠাৎ কাজ করতেছিল না। পরে আজকে আমি আবার মানে সবকিছু ঠিকঠাক করে আমি সেই নরসিংদীতে ক্লাস নিতে গেছি। নরসিংদীতে ক্লাস নিয়ে আমি বিকেলের দিকে চলে আসছি। বিকেলের দিকে এসে এখন পর্যন্ত তোমাদের এই ক্লাসের যাতে এই ধরনের ঝামেলা না হয় সবকিছু ঠিকঠাক করেছি। ওকে, তো হোপফুলি এখন দেখতে পাচ্ছ এন্ড কথা ক্লিয়ার আছে, ঠিক আছে। এবং আজকে নরসিংদীতে গেছিলাম, হয়তো কারোর সাথে হয়তো দেখা হয়েও গিয়েছে, অনেকেই দেখছো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আজকে আমরা সিরাজউদ্দৌলা এই নাটকটা নিয়ে আলোচনা করব। তো একটা নাটকে আসলে কি কি জিনিস পড়া দরকার বা একটা নাটক থেকে কি কি পড়া উচিত সবকিছু নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো তোমরা অনেকে এই ক্লাসটার জন্য অপেক্ষা করতেছো, লাল সালু এবং সিরাজউদ্দৌলা কবে পড়াবেন। অ্যাকচুয়ালি সবকিছুই পড়াবো এবং তোমাদের যত কিছু আছে, যত টপিক আছে A to Z ইনশাল্লাহ সবকিছুই পড়ানো হবে। তো একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা। এবং একটু আমি ধৈর্য ধরে তোমাদেরকে পড়াবো, তোমরা সেই সাথে লেগে থাকবা। তো যেহেতু একটা বড় নাটক বা নাটক উপন্যাসগুলো আমরা যদি পড়তে যাই, মানে রিডিং পড়তে যাই, তাহলে বুঝতেই পারতেছো যে আসলে একটা নাটকের উপর 6-7টা ক্লাস লাগবে। তো 6-7টা ক্লাসের বিকল্প হিসাবে আমি তোমাদেরকে একটা ক্লাসে ইনশাল্লাহ এটা কাভার করে দেবো। আমি বলছি না যে আমি প্রত্যেক লাইন বাই লাইন পড়াবো, বাট আমি যত গুরুত্বপূর্ণ ঘটনা সব এই এক ক্লাসের মধ্যে নিয়ে আসবো। তোমরা দেখবা যে এরপর যখন তোমরা প্রশ্ন সলভ করতে যাবা, সৃজনশীলটা একদম মানে এক ক্লাস করলে সিরাজউদ্দৌলা নাটকের থেকে যত সৃজনশীল আসে সকল সৃজনশীল তুমি উত্তর করতে পারবা। এটা আমি তোমাকে এনশিওর করতে পারি যে সৃজনশীল গুলো তুমি কি পারবা, উত্তর করতে পারবা। ঠিক আছে, আজকে একদম মানে নতুন করে আজকে আলোচনা করব। গতকাল তো আলোচনাই করতে পারিনি, আজকে একদম নতুন করে আলোচনা করতেছি। তো চলো আমরা আসলে সিরাজউদ্দৌলা আমাদের যে নাটক আছে, এই নাটকের যে মূল ভাব বা যে বিষয়াদি সেগুলোতে আলোচনায় যাব। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি সিরাজউদ্দৌলাতে। তো প্রথমত আমরা একটু পড়ে নিব আমাদের যেই লেখক সিকান্দার আবু জাফর, আমরা তার সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নিই। তো তিনি হচ্ছেন তেঁতুলিয়াতে জন্মগ্রহণ করেন এবং সাতক্ষীরা জেলাতে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যু 1975 ঢাকায় মৃত্যুবরণ করেন। ওকে, তার কর্মজীবনের দিকে আমরা যদি তাকাই, তিনি কলকাতা মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে পেশাগত জীবন। বাইরে প্রচন্ড মানে গর্জন, মেঘের গর্জন, বুঝতেই পারতেছো যে এই সময় কি আসলে পড়ানোর তো আর মোড থাকে না। তবুও আচ্ছা, যাই হোক, পড়াতে হচ্ছে। এই সময় আসলে পড়ানোর মোড থাকে না। হ্যাঁ, আচ্ছা, তো
এবার দেখো কলকাতার মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে পেশাগত জীবন, এখন মোর হচ্ছে ঘুমানোর, হ্যাঁ, কম্বল গায়ে দিয়ে ঘুমানোর, কাঁথা গায়ে দিয়ে ঘুমানোর, বুঝছো, আর বউ বাচ্চা থাকলে তো আরো ভালো, বেটার। তো যেখানে ছিলাম এই রোমান্টিক একটা ওয়েদারে, আমি জানি না যে সব জায়গাতে, বাট ঢাকাতে প্রচুর আজকে মানে সন্ধ্যার পর থেকে বৃষ্টি, ঝিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, কম ছোট ছোট বৃষ্টি হচ্ছে, এবং পরিবেশটা একদমই মানে ঠান্ডা, বাইরে খুব ঠান্ডা। আমার তো আসতেই মন চাচ্ছে না যে ক্লাস নিব, মনে চাচ্ছে না, বুঝছো। পড়াচ্ছি আসলে, পড়াচ্ছি আর কি। প্রতিবেদন রচনা যা যা আছে সবকিছু আমি বুঝাবো, তবে একটু সবকিছুই বুঝাবো। আমি আবার বলছি তোমাদের যত কোর্সে যা কিছু আছে এমন কিছু নাই যে যেটা আমি করাবো না। আচ্ছা, তো আসো আমরা দেখি। এরপর হচ্ছে তিনি মূলত সাংবাদিক ছিলেন এবং তিনি দৈনিক নবযুগ এটা সহযোগী সম্পাদক, এবং হচ্ছে দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের তিনি প্রধান সম্পাদক, এবং দৈনিক মিল্লাত, এই তিনটা মনে রাখবা, দৈনিক নবযুগ, দৈনিক ইত্তেফাক, এরপর হচ্ছে দৈনিক মিল্লাত। সাহিত্যিক পড়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের যে সংবাদপত্র কে কোন পত্রিকার সম্পাদক ছিলেন এটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আসো তার নাটকের ভিতরে আমরা যদি সুকুন্ত উপাখ্যান, এরপর হচ্ছে মাকড়সা, এরপর হচ্ছে মহাকবি আলাওয়াল ইত্যাদি। আর উপন্যাসের ভিতরে রয়েছে মাটি আর অশ্রু, এরপর রয়েছে পুরবী, এরপর রয়েছে নতুন সকাল, এগুলো। কিশোর উপন্যাস রয়েছে জয়ের পথে, এরপর হচ্ছে নবী কাহিনী। কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে প্রসন্ন প্রহর, কবিতা, বৈরী বৃষ্টিতে ইত্যাদি, এগুলো রয়েছে। এগুলো তার গুরুত্বপূর্ণ, এটা তোমরা যখন স্লাইড পাবা তখন তোমরা পড়তে পারবা। ওকে, আচ্ছা, বুঝছো। এই উল্টাপাল্টা কমেন্ট যারা করো তারা কিন্তু আমি বের করে দিব। আমি কথা একটা বলছি, এটার টাইনা আমার মুখ থেকে বাইরে হবো, এটার টাইনা এত বড় করে ফেলে, এগুলো করা যাবে না। এগুলো করলে প্রচন্ড ঝামেলা, বুঝছো। পরে দেখা যাবে যে আমি ব্যান করে দিব, আমি গ্রুপ থেকে বাইর করে দিব, তখন তো তুমি এত চাপ নিতে পারবা না। পারবা? তখন ট্যাটা করতে হইবে, আমার নক দিবে ইনবক্স, আর আমি তো জীবনে কারো মেসেজই সিন করি না। তো কাজেই মানে মেসেজ সিন করি না, তো পোলাপাই না সারাক্ষণ মেসেজ দিই, কার মেসেজ সিন করবো? তাছাড়া ছেলে হিসাবে আমি যথেষ্ট লয়াল, তাই আমি কারো মেসেঞ্জারে এটি সিন ফিন করি না আর কি, চেষ্টা করি কম ইয়ে করার জন্য, বুঝছো। আর তাছাড়া আমার আইডি কিন্তু আমি পার্সোনালি অনেক মানুষজন চালাই, সো আমার আইডি তো প্রচুর পরিমাণে ইয়ে আছে, বিজনেসের খাতিরে অনেকেই চালায়। যাই হোক, আসো আমরা যেখানে ছিলাম, যে পলাশীর যুদ্ধ, এটার কারণটা আমরা একটু পড়বো। এখন প্রশ্ন হচ্ছে পলাশীর যুদ্ধ এটার সাথে সম্পর্কটা কি? ব্যাপারটা হচ্ছে আলীবর্দী খাঁ মারা যান। এই আলীবর্দী খাঁ তিনি হচ্ছেন নবাব সিরাজের নানা। তিনি মারা যাওয়ার পর সিরাজ কম বয়সে, অল্প বয়সে, সে হচ্ছে সিরাজ যখন কম বয়সে যখন সে সিংহাসন আরোহণ করে, তখন সিরাজের প্রাসাদের যে মানুষজন এরা তার বিরুদ্ধে লেগেছে। মানে হয় না, কম বয়সে মানুষজন কোনো জিনিস অর্জন করলে মানুষ, তার আত্মীয় স্বজন, তার মানুষজন, তারা এটাকে খুব নেগেটিভলি নেয়, তাই না? এটা খুব পজিটিভ ভাবে নেয় না। তখন সিরাজের সাথে একটা প্রাসাদ ষড়যন্ত্র তৈরি হলো। এদিকে সিরাজের খালা ছিল, তার নাম ছিল ঘসেটি বেগম। তো এই ঘসেটি বেগম এর আবার কোনো সন্তান ছিল না। মানে ব্যাপারটা হচ্ছে কি, ঘসেটি বেগম চাইতো যে সে রাজমাতা হবে। ঘসেটি বেগমের তার একমাত্র উদ্দেশ্যই ছিল রাজমাতা। কি হবে? রাজমাতা। রাজমাতা মানে বুঝো, মানে রাজার মা হবে। কিন্তু ভাগ্যের নিম্ন পরিহাস, তার কোনো বাচ্চা কাচ্চাই হয় না। মানে তুমি বুঝতেছো, তার টার্গেট হচ্ছে সে রাজমাতা হবে, কিন্তু সে একাধিকবার ট্রাই, মানে একাধিকবার ট্রাই, ব্যাপারটা হচ্ছে কি তার অ্যাক্টিভিটি সে বলে দেয়। এখন আমি বললে তোমরা বলবে ভাই আপনি বাড়াই বলেন, আমি বাড়াই বলতেছি না। সে নিজের স্বামী ছাড়াও সে অন্য জায়গায় তো ব্যাপক ট্রাই করেছে, কিন্তু আসলে তার দেখা যাচ্ছে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। এখন সে তো রাজমাতা হবে না, তাই না? সে কি রাজমাতা হতে পারবে? পারবে না। তখন সে আরেকটা, এবং তার এতটাই আসক্ত, তখন সে একটা পালক পুত্র নেয়। সে কি নেয়? একটা পালক পুত্র নেয়। এই তার নাম হচ্ছে শওকত জং, ওরূপে লাভার বয়। কি বয়? লাভার বয়। এইটার কাহিনী আছে, তাকে কেন লাভার বয় বললাম এটা আমরা পরে গিয়ে আলোচনা করবো। যাই হোক, আমি মূল ঘটনাগুলো বলতেছি, এগুলো সৃজনশীল লেখার ক্ষেত্রে প্রচুর হেল্প হবে। এখন সৃজনশীল লিখতে গিয়ে তুমি আবার বলো না যে শওকত জং ওরূপে লাভার বয়, তাহলে তো বুঝতে যে নাম্বার কেমনে আসবে। হ্যাঁ, নাম্বার তো পাবাই না, উল্টো দেখা গেছে তোমার যে কাগজ দেখতে সে তোমার কবিতা শুনাবে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই হ্যাঁ, চাঁদের জায়গায় চাঁদ আছে, বাঁশগুলো সব কই। কথা তো বুঝতেছ। এখন রাজমাতা হওয়ার স্বপ্ন, সে বিভোর, কিন্তু তার কোনো বাচ্চা কাচ্চা নাই, নিল এক ছেলেকে। এখন এই ছেলেকে সে কি করবে? রাজা বানাবে। কিন্তু এই ছেলে তার আবার মানে রাজা হবে এই চিন্তা তার নাই।
তার সঙ্গী দুইটা, তার প্রথম সঙ্গী হচ্ছে বোতল, তার দ্বিতীয় সঙ্গী হচ্ছে নারী। এই দুটো ছাড়া সে কোনো কিছুই বুঝে না, হয় বোতল না হলে নারী, হয় বোতল না হলে নারী। এখন যে এই দুটো জিনিসে আসক্ত, তাকে দিয়ে পৃথিবীর কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না। যে বোতলে আসক্ত তাকে দিয়ে কিছু হবে না, মানে লাল পানি, দুষ্ট পানি, তাই না? তো এই যে পানিতে আসক্ত হয়ে যায়, তাকে তার আসলে তার যেই মানে তার ইচ্ছা শক্তি তার নিয়ন্ত্রণে থাকে না, অনেকটা আমরা বলতে পারি অ্যাব নর্মাল। আর এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে নারী। যে নারীতে আসক্ত তার সে অনেকটা মস্তিষ্কহীন মানুষের মতো। নারীতে যে আসক্ত সে মস্তিষ্কহীন। এখন এখানে কথা আছে, নিজের নারীতে আসক্ত সেটা ঠিক আছে, নিজের নারীতে আসক্ত। একবার আমার কোর্সে আমাকে এক ছেলে প্রশ্ন করছে, জবের কোর্সে, যে ভাই আপনার কোর্সে তো বলছেন শেয়ার করা নিষেধ, আপনি বদদোয়া দিবে। এখন আমি যদি বইয়ের সাথে কোর্স শেয়ার করি তাইলে কোনো প্রবলেম হবে কিনা, আপনি কি বদদোয়া দিবেন? আমি বলছি না, যদি বউ নিজের হয় তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বদদোয়া দিব না। এখন আরেকজনের বউ লোকে শেয়ার করলে তো ঝামেলা, তাই না? এখন কার বউ সেটার উপর ব্যাপারটা ডিপেন্ড করে। এখন নারীতে আসক্ত বলতে বুঝাচ্ছি যে নিজের নারী হলে সেটাতে আসক্ত হওয়া ভালো, কিন্তু পরনারীতে যে আসক্ত তার জীবন ধ্বংস, তার মস্তিষ্ক আর নাই। তো যাই হোক, লাভার বয়কে সে মানে দত্তক নিল, পালক পুত্র, কিন্তু আসলে কোনো কিছুই হলো না। তখন একটা শ্রেণী যারা এত চেষ্টা করেও আসলে সিরাজকে ক্ষমতায়, সিরাজ পরবর্তীতে বসে গেছে, তখন দুইটা পক্ষ তৈরি হয়েছে। বসিরি বেগম, মীর জাফরের একটা পক্ষ নিল, এবং সিরাজের পক্ষে খুব কম মানুষ ছিল, মোহনলাল, কয়েকজন সেনাপতি ছাড়া আসলে বাকি সবাই কিন্তু সিরাজের বিপক্ষে চলে গেল। এবং সেই সময় ইংরেজরা, আমি একটু ঘটনাগুলো একটু সামারি করে দিচ্ছি, তোমরা কি মনে কষ্ট নিচ্ছ? তোমরা কি মনে কষ্ট নিচ্ছ? তোমরা কি মনে কষ্ট নিচ্ছ? মনে কষ্ট নিলে বলিও, বুঝছো? মনে কষ্ট নিও না, বলিও। যাই হোক, আচ্ছা এইবার আসো, এখন কোথায় জানিছিলাম? ও, তখন আবার বাংলাতে ইংরেজদের আগমন ঘটছে। ইংরেজ কাদের? ইংরেজরা এদেশে আসতো বাণিজ্য করার উদ্দেশ্যে, তাদের মূল টার্গেট ছিল তারা এদেশে এসে বাণিজ্য করবে, ব্যবসা করবে। আমাদের এই যে ভারতবর্ষের ভূখণ্ডটা এত সুন্দর, এখানে তুমি চাষাবাদ করতে পারবা, এখানে ব্যবসা করতে পারবা, এখানে সব আছে, এখানে মাটি আছে, এখানে পাহাড় আছে, নদী আছে, সমুদ্র আছে। এখানে কি নাই? এখানে খুব বেশি ঠান্ডা না, এখানে খুব বেশি গরম না, নাতিশীতোষ্ণ। এরকম তুমি অন্য কোথাও মানে সারা বিশ্বে এটা সব দিক মিলে এটা ব্যবসার উপযোগী। এখন এরা ব্যবসা করতে এসে এরা আস্তে আস্তে এরা রাজনীতিতে যুক্ত হয়ে গেল। কোথায় যুক্ত হয়েছে বলতো? এরা আস্তে আস্তে পলিটিক্সে যুক্ত হয়ে গেল। এরা আসছে, ইংরেজরা আসছে, এবং এইখানে তোমাদের আরেকটা, বাঙালিকে বলা হয়, বাঙালি হচ্ছে শঙ্কর জাতি। শঙ্কর জাতি কেন বলে জানো? শঙ্কর মানে মিশ্র। তো এই যে ইংরেজরা, এখন একটা ইংরেজ পুরুষ, এ কিন্তু মনে করো যে দেখতে শুনতে খুবই সুদর্শন, তাই না? বিশাল বড় লম্বা। এখন এ আসছে এই ভারতবর্ষে আসছে ব্যবসা করার জন্য। আসার পর টাকা পয়সা ধুমধাম ইনকাম করতে, তখন তার মনে হইলো না আমি এবার কি করব, বিবাহ করব। তখন সে একটা বিবাহ করে বাঙালি মেয়েদেরকে। তো বিবাহ করার পর এখন বাঙালি মেয়েরা নর্মালি যেরকম হয়, বাঙালি মেয়েরা কি ইংরেজের মতো বিশাল বড় লম্বা হবে, ধবধবে সাদা হবে? হয় না। এখন এরকম যখন বিয়ে করো, তখন দেখো মিশ্রণটা কিসের হয়। স্বাভাবিক বাঙালি ছেলে বাঙালি মেয়েকে বিয়ে করছে, তার মানে বাচ্চা কাচ্চা যেটা হবে সেটাও বাঙালি। কিন্তু আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন দেশের মানুষজন এসে আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এই যে বিয়ে করে ফেলছে। তখন দেখো যে বাচ্চাটা হবে সেটা মিশ্র হয়ে যাবে না, এজন্য বলা শঙ্কর জাতি। যাই হোক, সেটা আলোচ্য বিষয় না। এখন আমি যেখানে ছিলাম, তো তারা যখন রাজনীতিতে যুক্ত হলো, তখন একটা ব্যাপার ঘটে গেল। ব্যাপারটা কি তোমাকে আমি বলি। ব্যাপারটা হচ্ছে রাজনীতিতে ঘটে যাওয়ার পরে তখন এমনিতেই ইংরেজদের এমনিতেই প্রাসাদ ষড়যন্ত্র চলতেছে, সিরাজের বিপক্ষে কিছু মানুষ। তখন এই যে ইংরেজদের সাথে তারা একটা আর্গুমেন্ট করলো, একটা চুক্তি করলো যে সিরাজকে হটাবে, হটানোর পর কে বসবে, কে ক্ষমতায় বসবে, কে কি করবে। তো এখন বাঙালিরা তখন এভাবে আস্তে আস্তে ইংরেজদের কাছে তারা বিক্রি করে দিল। ইংরেজদের কাছে তারা ভারতকে কি করে দিল, ভারতবর্ষকে তারা বিক্রি করে দিল। ইংরেজরা, মির্জাফর, এরা যারা ছিল, এদেরকে ক্ষমতায় বসাবে, এদেরকে দিয়ে এরা সবকিছু করবে। কিন্তু আলটিমেট যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে এরা কেউই তখন আর মানে এরা জাস্ট বসে থাকবে, মির্জাফর জাস্ট বসে থাকবে, জাস্ট একটা পুতুল। আর এই পুতুলকে নাচাবে কারা? ইংরেজরা। তখন এইরকম ভাবে বিভিন্ন সময় আমরা দেখতে পাই নবাব সিরাজের যে চক্রান্ত, এবং এই চক্রান্ত সর্বশেষ ঠেকে কোথায় গিয়ে? পলাশির যুদ্ধে গিয়ে। পলাশির যুদ্ধের অনেকগুলো কারণ আছে,
তার ভিতরে প্রধান কারণ হচ্ছে ইংরেজরা যখন ভারতবর্ষে যখন তারা বাণিজ্য করার জন্য আসে, বাণিজ্য করার জন্য এলে দেখা যায় ইংরেজরা যখন বাণিজ্য করার জন্য আসে তখন বাণিজ্য করার জন্য এলে দেখা যায় যে তারা বাণিজ্য করতেছে। বাণিজ্য করার জন্য আসলে যে রাজা, তার কাছে নবাব, তাকে কিছু উপহার উপঢৌকন পাঠাতে হয়। এরা নবাবকে কোন রকম কোন উপহার উপঢৌকন পাঠায় নাই। নবাবের আদেশ নিষেধ অমান্য করে নবাব বলেছে তাদেরকে কুটির স্থাপন না করতে, তারা সেখানে কুটির স্থাপন করে। বিভিন্ন বিষয় নিয়ে আসলে তাদের সাথে একটা দ্বন্দ্ব বেজে যায় এবং সেখান থেকে পলাশির যুদ্ধ লেগে যায়। তাহলে থিমটা কি আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি বলো তো ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি? ওকে, ক্লিয়ার। তাহলে হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা একটু চলে যাই আমাদের বিভিন্ন অঙ্ক। মনে রাখবা কয়টা অঙ্ক কয়টা দৃশ্য, এটা আমি একটু পরে তোমাদেরকে বুঝাই দিব। এবার আমরা একটু মূল ঘটনায় বুঝাই। ওকে, জি জি, ওকে, ভেরি গুড, বুঝছি। ওকে, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, কি কেমন দিলাম? হ্যাঁ, সেই, তাই না? আচ্ছা, এখনো কথা আছে, প্রচুর কথা আছে। আচ্ছা, এখন পোলাবেন ক্লাস করে না, পোলাবেন কয়দিন ক্লাস করে, এরপর ক্লাস করে না, পোলাবেন ফাউল। আচ্ছা, ঠিক আছে, ওকে, শুরু করে। এবার আমরা এখান থেকে সংক্ষেপে পুরো ঘটনাগুলো আমরা একটু আলোচনা করি। সো ফার্স্ট অফ অল, প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। নবাব সিরাজ পোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে ক্ল্যাটন ও ড্রেককে পরাজয় নিশ্চিত করে দুর্গ থেকে পলায়ন করে। তাহলে সিরাজ, এই যে তারা ইংরেজরা অর্থাৎ ক্ল্যাটন এরপর হচ্ছে ড্রেক, এরা পোর্ট উইলিয়াম দুর্গে এরা হচ্ছে আশ্রয় নেয়। পোর্ট উইলিয়াম দুর্গে এরা আশ্রয় নেয়। এই যে ইংরেজরা ভারতবর্ষ দখল করছে, এই সব কিছুর পরেও আজকে এই যে আমরা বাঙালিরা, আমরা যে আধুনিক হয়েছে, আমরা যে আপডেট হয়েছে, এটার পিছনে ইংরেজদের অনবদ্য অবদান আছে। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের পড়াশোনায় ইংরেজদের অবদান আছে, সেটা পরে আলোচনা করবো, আগে এখানে যাই। তো এরা পোর্ট উইলিয়াম কলেজে যখন আশ্রয় গ্রহণ করে তখন নবাব এদেরকে পরাজিত করে। পরাজিত করলে এরা দুর্গ থেকে পালায়ন করে। পালায়ন করার পর নবাব দুর্গ দখল করে, অর্থাৎ যে পোর্ট উইলিয়াম দুর্গ, এটা হচ্ছে প্রথম অঙ্কে। নবাব পোর্ট উইলিয়াম দুর্গ দখল করে, কলকাতার নাম দেন আলীনগর। তাহলে পোর্ট উইলিয়াম দুর্গ দখল করে তখন কলকাতার নাম তিনি দেন কি? আলীনগর। মানিকচাঁদকে আলীনগরের দেওয়ান নিয়োজিত করেন, অর্থাৎ মানিকচাঁদকে তখন আলীনগরের ক্ষমতা তার হাতে অর্পণ করে এবং হলওয়েলকে বন্দী করে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান। হলওয়েলকে, সে হচ্ছে ইংরেজ, তাকে বন্দী করে তাকে নিয়ে যান। তাহলে প্রথম দৃশ্যে, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে দেখতে পাই নবাব পোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন এবং অ্যাটাক করে তাদেরকে সেখান থেকে পলায়ন করেন এবং তারা পালিয়ে যায়। এরপর হচ্ছে আলীনগর দুর্গ, তারা হচ্ছে কলকাতার নাম পরিবর্তন করেন, শেষ। এরপর হচ্ছে দ্বিতীয় দৃশ্য। দ্বিতীয় দৃশ্য আমরা দেখি কলকাতা থেকে তারা খেয়ে ইংরেজরা পোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়। তাহলে কলকাতা থেকে যখন তারা খায়, তারা খাওয়ার পর তারা কি করে? ওই যে পোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়। এই যে পোর্ট উইলিয়াম দুর্গ, এটা হচ্ছে প্রাসাদ, আর পোর্ট উইলিয়াম এটা হচ্ছে কি? জাহাজ। তখন তারা সেখান থেকে জাহাজে আশ্রয় নেয়। সেখানে পরিকল্পনা করে কিভাবে আবার কলকাতায় ফিরে আসা যায়, অর্থাৎ তাদেরকে সেখান থেকে বের করে দিছে, এখন তারা আবার কামব্যাক করার জন্য ট্রাই করতেছে। তো ইংরেজদের থেকে এই জিনিসগুলো মানে ইয়ে করা দরকার ছিল, অন্য কেউ হলে পালাই চলে যেত, কিন্তু তারা আবার প্ল্যানিং করতেছে যে কিভাবে আবার ভালো করা যায়। এই যে একবার পরীক্ষাতে ফেল মারলে হতাশ, কিন্তু এখান থেকে যে কিভাবে কামব্যাক করা যায় এটা নিয়ে আমাদেরকে প্ল্যানিং করতে হবে। তারা আবার প্ল্যানিং করতেছে। হলওয়েল ওয়ার্ডস মুক্তি পেয়ে এখানে আসে, তারা সেখানে চলে আসে। উমিচাঁদ, চিঠি থেকে জানা যায় সে মানিকচাঁদের সাথে হাত করেছে। উমিচাঁদ এটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। ইংরেজদের থেকে সে টাকা নেওয়ার জন্য ওই যে কলকাতার দেওয়ান মানিকচাঁদকে সে টাকা দিয়ে হাত করে নেয়, যে ইংরেজদেরকে আবার কলকাতায় আনার ব্যাপারে। ইংরেজরা আবার কলকাতায় ফিরতে পারবে, তারা আবার ব্যবসা বাণিজ্য করতে পারবে। চিঠিতে আমরা এও জানতে পারি শওকত জং নবাব সিরাজের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাহলে সেটা একটা চিঠি পাঠায়, এবং যখন চিঠি পাঠায় তখন এই যে শওকত জংকে ওই যে লাভার বয় গজনী বেগমের পালক পুত্র, সে নবাব সিরাজের বিরুদ্ধে কি করে? আক্রমণের একটা প্রস্তুতি নেয়। এই হচ্ছে আমাদের দ্বিতীয় দৃশ্য আমরা দেখতে পাই। এরপর আসো তৃতীয় দৃশ্য আমরা কি দেখি? প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয় গজনী বেগমের বাড়িতে। এবার এরা সবাই নবাবের বিপক্ষের শক্তি। উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ এরা সবাই ষড়যন্ত্র, এরা সবাই কি করে? একটা প্ল্যানিং করে।
আর সেটা কোথায়, সেটা হচ্ছে ঘসড়ি বেগমের বাসাতে। আর ঘসড়ি বেগমের যে বাসা সেটার নাম ছিল মতিঝিল প্রাসাদ। কি ছিল? মতিঝিল প্রাসাদ। কিভাবে সিরাজকে ক্ষমতাচ্যুত করে শওকত জংকে মসনদে বসানো যায়, মসনদ মানে হচ্ছে সিংহাসন। তাহলে শওকত জংকে এবার তাদের প্ল্যানিং হচ্ছে কিভাবে ক্ষমতায় বসাবে। নবাব সিরাজ পরাজিত হলে কে কি সুবিধা পাবে তা নিয়ে আলোচনা হয়। নবাব সিরাজ যখন পরাজিত হবে তখন কে কোনটা পাবে, কে কি পদ পাবে। কিন্তু সিরাজ সেটি টের পেয়ে ঘসড়ি বেগমকে বাড়িতে যান এবং ঘসড়ি বেগমকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদ নিয়ে আসেন, যাতে সে ষড়যন্ত্রমূলক কাজ করতে না পারে। নবাব সিরাজ সেটা বুঝতে পারেন এবং সেখানে গিয়ে তাদের এই প্ল্যানিং ভেঙে দেন এবং ঘসড়ি বেগমকে কি করেন, তিনি তার প্রাসাদে নিয়ে আসেন, যেহেতু তার খালা। তো এইবার আমরা একটু এই প্রশ্নটা সলভ করি। কলকাতা থেকে বিতাড়িত হয়ে ইংরেজরা কোথায় আশ্রয় নেয়? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে পোর্ট উইলিয়াম জাহাজে। কলকাতা থেকে বিতাড়িত হয়ে তারা কোথায় আশ্রয় নেয়, মানে পোর্ট উইলিয়াম দুর্গ থেকে বিতাড়িত হয়ে তারা পোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়। এরপর হচ্ছে সিরাজ ঘসড়ি বেগমকে গ্রেপ্তার করে কোথায় নেন? সিরাজ ঘসড়ি বেগমকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যান? এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখো দেখো যে পারো কিনা। তাহলে উত্তর হচ্ছে কি বলতো? উত্তর হচ্ছে মুর্শিদাবাদ নিয়ে আসেন। এরপর দেখো, তাহলে প্রথম অঙ্কের প্রথম তিনটা দৃশ্য, প্রথম অঙ্কে কয়টা দৃশ্য? তিনটা দৃশ্য, রাইট। এইবার চলো আমরা একটু দেখি দ্বিতীয় অঙ্ক। তো দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা কি দেখি? নবাব তার প্রধান প্রধান আমর্ত জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভের দরবারে ডাকে। অর্থাৎ এবার নবাব তার যেই রাজ্যের যে মানুষজন, তার যে মন্ত্রী পরিষদের যে মানুষজন রয়েছে, প্রধান প্রধান আমর্ত মানে প্রধান প্রধান যে মানুষগুলো আছে, তার ভিতরে জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ, এদেরকে ডাকে। ইংরেজ কুঠিয়ালরা লবণ ব্যবসায়ীর স্ত্রীকে পাশবিক অত্যাচার করে মেরে ফেলে আর তাকেও নির্যাতন করে। এটি কেন ঘটলো তা জানার জন্য। অর্থাৎ ইংরেজ নবাব তাদের কাছে জানতে চাইছে। ব্যাপারটা হচ্ছে কি, তোমাদেরকে একটু প্রেক্ষাপটটা বুঝাই। প্রেক্ষাপট হচ্ছে এক লবণ চাষি, তখন ইংরেজরা লবণের ব্যবসা করতো। লবণের ব্যবসা কি করতো? ধরো 10 জন লবণ ব্যবসায়ী আছে, তো এদেরকে বলতো যে প্রতি মন কত, বলতো 1 টাকা। বলতো ওকে ঠিক আছে, তোকে 2 টাকা করে দিব, সবগুলো দিয়ে দিই। তখন এরা ডাবল দাম দিয়ে এই ব্যবসায়ীদেরকে, ধরো 10 জন ব্যবসায়ী আছে, এদের থেকে ধরো 50 কেজি বা 50 মন লবণ তারা নিয়ে নেয়। তারা 50 মন লবণ নেয় 2 টাকা করে। তখন তারা এই 2 টাকা লবণ তারা বিক্রি করে 5 টাকা করে, মানে তারা কম দাম দিয়ে দাম একটু বাড়াই দিয়ে নিয়ে ফেলে, এরপর ডাবল দাম এটা বিক্রি করে। তখন নবাব বললো যে কোন লবণ ব্যবসায়ী ইংরেজদের কাছে লবণ বিক্রি করতে পারবে না। তখন ইংরেজরা যায় ওই লবণ ব্যবসায়ীর কাছে, কিন্তু সে বলে যে আমি বিক্রি করব না। তখন তার স্ত্রীকে তারা অত্যাচার করে এবং তাকে নির্যাতন করে। তো এখন নবাব এটা জানতে চেয়েছে যে কিভাবে এরকম একটা ঘটনা হলো, এবং নবাবের কাছে এটা খুব খারাপ লাগলো যে আমার রাজ্যে একজনের স্ত্রীকে পাশবিক অত্যাচার করা হলো ইংরেজরা, এটা কেন হলো। এর জন্য নবাব নিজেকে দায়ী করে এলেও মূলত তার উদ্দেশ্য ছিল যাদের পরামর্শে ইংরেজ লবণ ইজারা দিয়েছিল এবং যাদের উপর এসব দেখাশোনার ভার ছিল তাদেরকে অবগত করা। তখন নবাব বলেছে যে আমার এই দোষটা আসলে আমার, যে আমি তাদেরকে মানে আমার কারণে আজকে হয়তো লবণ ব্যবসায়ী কি হয়েছে, এরকম অত্যাচারের শিকার হয়েছে, এবং যারা তার লোকজন রয়েছে তাদেরকে মূলত নবাব চেয়েছে সতর্ক করার জন্য। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ভবিষ্যতে নবাবের পক্ষে কাজ করবে। অর্থাৎ এই যে মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, এরা নবাবের হাতে তারা শপথ গ্রহণ করেছে যে আমরা আর কখনোই নবাবের বিপক্ষে, রাজ্যের মানুষের বিপক্ষে কাজ হয় এমন কাজ আমরা কখনোই কি করব না। এরপর আমরা একটু দেখি দ্বিতীয় দৃশ্যে কি হয়েছে। দ্বিতীয় দৃশ্যে দেখি দরবারে নবাব জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ অপমান করায় এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য মির্জাফরের মন্ত্রিসভায় যোগ দিয়ে ষড়যন্ত্র করতে থাকে। অর্থাৎ এবার এরা নবাব যখন তাদেরকে একটু অপমান করছে যে কেন আপনারা এই কাজগুলো করছেন বা আপনারা, তখন এরা আবার মির্জাফরের বাসায় আসে এবং মির্জাফরের সাথে তারা আবার মির্জাফরকে এবার তারা ক্ষমতায় বসাবে, এটা নিয়ে তারা আবার ষড়যন্ত্র করে। তাদের পরিকল্পনা বাস্তবায়ন ইংরেজরা কিভাবে হাত করা যায় সে আলোচনা হয়। যেভাবেই হোক মসনদে বসতে চায় মির্জাফর। অর্থাৎ আবার কিভাবে ইংরেজদেরকে এখানে কিভাবে কানেক্ট করা যায়, ইংরেজদেরকে কানেক্ট করলে তার লাভ আছে, ইংরেজদেরকে কানেক্ট করলে ইংরেজরা হয়তো কিছু অর্থ দিবে, সেটা দিয়ে তারা মির্জাফরকে ক্ষমতায় বসাতে পারবে। এরপর দেখি তৃতীয় দৃশ্য। ষড়যন্ত্র চূড়ান্ত করার লক্ষ্যে মিরনের বাসায়, মিরন হচ্ছে মির্জাফরের ছেলে, মিরনের বাসায় একত্র হয় ষড়যন্ত্রকারীরা। রায়দুল্লভ সবাই শুরুর পূর্বে মিরনের কাছে এসে তার দাবি পেশ করে চলে যায়। তো প্রথমে দেখা যায় যে রায়দুল্লভ এসে যে আমি এই দাবিগুলো ফুলফিল হলে আমি থাকবো, নাহলে থাকবো না, এটা বলে সে চলে যায়। কিছুক্ষণ পরে ক্লাইভ ওয়ার্ডস হাজির হয় 2টি দলিল নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ক্লাইভ আর ওয়ার্ডস তারা হাজির হয় কয়টা? 2টা দলিল নিয়ে। নবাবের পরাজয়ের পর কে কি পাবে নিশ্চিত হতে চায় দলিলের মাধ্যমে। এগুলো একেবারে তারা খোলামেলা কথাবার্তা বলে নিচ্ছে। দলিলে এটি স্পষ্ট হয় যে মির্জাফর নামে রাজা হলেও দেশ শাসন করবে ইংরেজ কোম্পানি
এবং ইংরেজ কোম্পানির নাম কি তোমরা নিশ্চয়ই জানো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, সভা শেষ হলে মোহনলাল সেখানে পৌঁছালে কাউকে খুঁজে পায় না। মোহনলাল হচ্ছে নবাবের সেনাপতি। মোহনলাল এসে সেখানে দেখে যে আসলে কেউই আর নেই। মোহনলাল খবর পায়, কিন্তু ততক্ষণে তাদের আসলে চক্রান্ত বা তাদের মিটিং শেষ হয়ে যায়। এই প্রশ্নটা একটু সলভ করো। ইজারা মানে হচ্ছে তোমার ওই যে এটার কি বলো, ধরো আমি তোমার কাছে 2 বছরের জন্য এটা দিব, 2 বছরের জন্য আমি তোমার কাছে একটা পুকুর দিব, তুমি এই 2 বছর এটা 2 বছরের জন্য তুমি আমাকে কিছু টাকা দিয়ে দিবে, 2 বছর ইচ্ছা মতো তুমি এই পুকুরে মাছ চাষ করবা। তো এটাকে বলা হয় ইজারা। তাহলে এটা কি হবে বলতো, এটা হচ্ছে লবণ চাষীদের। 2টি দলিল তৈরি করে কে? 2টি দলিল তৈরি করে ক্লাইভ। কে তৈরি করে? ক্লাইভ। ওকে, আচ্ছা এরপর চলো আমরা একটু দেখি তৃতীয় অঙ্ক। তো তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য বলা হচ্ছে, আমি তোমাদেরকে একটা স্লাইড দিয়ে দিব, স্লাইডটা তোমরা ভালো করে পড়ে নিবা। প্রথম দৃশ্যে আমরা যেটা দেখি যে লুৎফুন্নেসার কক্ষে লুৎফা আমিনা বেগম উপবিষ্ট। লুৎফা হচ্ছে নবাব সিরাজের স্ত্রী, আমিনা বেগমকে নবাব সিরাজের মা, অর্থাৎ এরা দুজন সেই ঘরে আছে। ঘসেরি বেগম উপস্থিত হয়ে তার ক্ষোভ প্রকাশ করতে থাকলে সিরাজ সেখানে এসে খালাকে জানায় তিনি গৃহবন্দী। অর্থাৎ ঘসেরি বেগম তাদের কাছে ক্ষোভ প্রকাশ করতেছে। তখন সিরাজ বলে যে আপনি কিন্তু গৃহবন্দী। ওকে, কক্ষ থেকে আমিনা আর ঘসেরি বেরিয়ে গেলে সিরাজ তার নিজের অসহায়ত্বের কথা ব্যক্ত করে লুৎফুন্নেসার কাছে, অর্থাৎ নিজের স্ত্রীর কাছে বলে যে এভাবে প্রাসাদের মানুষজন তার বিপক্ষে, নিজের যে অসহায়ত্বের কথা সেটা তিনি তুলে ধরেন। পরে মোহনলাল খবর শুনে লুৎফার অনুরোধ উপেক্ষা করে নবাব বেরিয়ে পড়ে। তখন মোহনলাল তাকে খবর মানে নবাবকে ডেকেছে এবং সেই ডাকের খবর শুনে তার স্ত্রীর কাছ থেকে সে বেরিয়ে পড়ে। এরপর দ্বিতীয় দৃশ্য দেখি, রাত দ্বিপ্রহরে সিরাজের শিবির মোহনলাল এসে জানায় যুদ্ধের প্রস্তুতি শেষ। অর্থাৎ যে পলাশির যুদ্ধ, সেই যুদ্ধের প্রস্তুতি শেষ। তারা ইংরেজরা, নবাব সেই যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। ইংরেজ সৈন্য লক্ষ্যবাগে আশ্রয় নিয়েছে। লক্ষ্যবাগে একটা জায়গা, তারা সেখানে আশ্রয় নিয়েছে। তাদের সৈন্য সংখ্যা মাত্র 3000। ইংরেজদের সৈন্য সংখ্যা কত? মাত্র 3000। নবাবের পক্ষে সৈন্য হচ্ছে 50,000। তাহলে বুঝতেছো, ইংরেজদের মাত্র 3000 আর নবাবের মাত্র 50,000। এরপর খেয়াল করে দেখো, নবাবের সন্দেহ মির্জাফর, রায়দুল্লভ, এয়ার লুৎফা শূন্য যুদ্ধে দিবে কিনা, অর্থাৎ এরা যুদ্ধে দিবে কিনা মানে কি, এরা যুদ্ধের লোক দিবে কিনা। অর্থাৎ মির্জাফর ছিল সিফা সালার, সেনাপতিদের প্রধান। এখন সে যদি যুদ্ধে কমান্ড না করে যে তুমি কাজ করো, সেনাপতিদেরকে যদি তার সৈন্যদেরকে যদি কমান্ড না করে, তারা কিন্তু কাজ করবে না। তখন নবাব এটা নিয়ে চিন্তিত যে তারা আসলে যুদ্ধের মাঠে ঠিকঠাক ভাবে তারা কাজ করবে কিনা। প্রহরীরা ওমর বেগ হচ্ছে মীর জাফরের একটা গুপ্তচর, ওমর বেগের ভাই কোমর বেগকে বন্দী করে এবং সিদ্ধান্ত হয় কাল যুদ্ধ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হবে। কোমর বেগকে কেন বন্দী করে? কারণ কোমর বেগ ইংরেজদের সাথে কি করতে পারে, তাদের একটা আতাত রয়েছে, তাদের একটা সম্পর্ক রয়েছে, এটা ভেবে তারা কি করে, তারা তাকে ধরে ফেলে। ওকে, আচ্ছা এরপর আমরা দেখি তৃতীয় দৃশ্যে দেখি যুদ্ধে প্রথম প্রহরে নবাবের পক্ষে জয়ের সম্ভাবনা থাকলে পলাশীর যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধে অংশগ্রহণ না করলে এবং নৌবে সিং, বদরে আলী, মীর মর্দান নিহত হলে যুদ্ধে সিরাজ পরাজিত হয়। তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি দেখি পলাশীর যুদ্ধে, তাহলে আমরা যদি দেখি পলাশীর যুদ্ধে নবাবের সৈন্য ছিল 3000 আর মীর জাফর বা ইংরেজদের সৈন্য ছিল উল্টা বলছি, নবাবের পক্ষে এই পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে সৈন্য ছিল কত? 50,000 আর ইংরেজদের পক্ষে ছিল মাত্র 3000। তাহলে বুঝো 50,000 সৈন্য নিয়েও 3000 সৈন্যের কাছে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটেছে। কেন ঘটেছে বলতো? কেন 3000-3000-এর কাছে 50,000 কাছে 3000, এটা কোনো বিষয় বলো? কিন্তু কেন হয়েছে? সেটা হচ্ছে তারা নিজেদের মধ্যে যে বন্ডিং সেটা ঠিক না থাকার কারণে, তাদের নিজেদের যে প্ল্যানিং সেটা ঠিক না থাকার কারণে, এই জন্য এটা হয়েছে। তো যাই হোক, প্রথম দিকে যখন হয় একটা জিতার একটা সম্ভাবনা থাকলেও পরবর্তীতে নবাবের পক্ষের যারা ছিল নৌবে সিং, বদরে আলী, মীর মর্দান এরা নিহত হয় এবং পরাজিত হয়। মোহনলালের পরামর্শে সিরাজ দেহরক্ষী নিয়ে রাজধানী মুর্শিদাবাদ নিয়ে শক্তি সঞ্চয় ও সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে। তাহলে এবার তখন মোহনলাল বলে যে আপনি সরাসরি চলে যান কোথায়, আপনি মুর্শিদাবাদে চলে যান। মুর্শিদাবাদে গিয়ে সেখান থেকে আরো যে সৈন্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করার জন্য প্ল্যানিং করেন বা প্রস্তুতি নেন। তখন মীর জাফর, ক্লাইভ, নবাব শিবির উপস্থিত হয়। তখন দেখে সিরাজ নেই, মীর জাফররা তখন তারা ইতোমধ্যে জয় নিয়ে সিরাজের ঘরে চলে আসছে, কিন্তু সিরাজ ইতোমধ্যে আর নেই। শেষে নারায়ণ সিং ক্লাইভের হাতে নিহত হয় এবং নারায়ণ সিং সেও কি হয়, ক্লাইভের হাতে মারা যায়। চতুর্থ দৃশ্যে আমরা দেখি দরবারে নবাবের ডাকে সাড়া দিয়ে সাধারণ জনগণ উপস্থিত হলে নবাব তাদের সাহস যোগায় প্রতিরোধ করার জন্য।
সাধারণ মানুষকে নবাব সিরাজউদ্দৌলা ডাকে যে আপনারা আসেন, ইংরেজরা আমাদের দেশ দখল করে ফেলছে, আপনারা প্রতিরোধ গড়ে তুলেন। তিনি রাজকোষ খুলে দেন যে যার যত অর্থ যা কিছু আছে সবকিছু নিয়ে যান, কিন্তু আপনারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু তারা শেষে অর্থ নিয়ে পালিয়ে যায়, এমনকি তার শ্বশুরও। তার শ্বশুরের নাম ছিল ইরিস খাঁ। নবাবের শ্বশুরের নাম কি ছিল? ইরিস খাঁ। এই ইরিস খাঁ সে নিজেও সৈন্য দিবে পেলে নবাবের টাকা নেই, টাকা নিয়ে সে নিজে উদাও হয়ে যায়। খালি দরবারে আসে লুৎফা, সে পরামর্শ দেয় যে এখানে বসে থাকলে বিদ্রোহীরা শাস্তি দিতে হবে নবাবের শুভাকাঙ্ক্ষী সহযোগিতায়। সে জন্য তারা পাটনায় উদ্দেশ্যে যাত্রা করে, অর্থাৎ এবার তারা সৈন্য সংগ্রহের জন্য নবাব এবং তার স্ত্রী লুৎফা পাটনাতে চলে যায়। পাটনা একটা স্থান, সেখানে তারা চলে যায়। অর্থাৎ রাজকোষ খুলে দিয়েছে, মানুষ যাতে টাকা নিয়ে যায়, মানুষ যাতে অর্থ সবকিছু নিয়ে যায়, কিন্তু যাতে দেশটাকে রক্ষা করে, এই জন্য নবাব রাজকোষ খুলে দিয়েছে। ইংরেজ সৈন্যরা কোথায় আশ্রয় নেয়? এই প্রশ্নটা একটু সলভ করো তো, দেখো পারো কিনা। নারায়ণ সিং এর আরেকটা নাম হচ্ছে রাইসুল জোহালা। সে মূলত একটু তোমার নারায়ণ সিং ছিল তোমার ওই যে বিভিন্ন মূলত নবাবের এক টাইপের গুপ্তচর। সে বিভিন্ন মনোরঞ্জনের জন্য বিভিন্ন নৃত্য করতো, এই করতো, এগুলো করে নবাবের কাছে এসে খবর দিত। এই জন্য তাকে এটা বুঝতে পেরে নবাবরা তাকে মেরে ফেলে। সে নবাবের গুপ্তচর ছিল, মানে ইংরেজদের যখন মিটিং হতো তখন সে নাচ গান করে মনোরঞ্জন করে সেখানে কি কি কথা হচ্ছে সবগুলো এসে নবাবকে বলে দিত। এই জন্য তাকে ক্লাইভ মেরে ফেলেছে। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে লক্ষ্যভাগে। নবাব ও ইংরেজ সৈন্য যথাক্রমে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এখান থেকে একটা করে সৃজনশীল দেওয়া থাকে। হ্যাঁ, তুমি লাল সালু থেকে একটা, সিরাজউদ্দৌলা থেকে একটা। ওকে, এর বেশি দেওয়ার কিন্তু সুযোগ নাই। এটা কি হবে? এটা হচ্ছে 30,000। এটার উত্তর ভুল আছে। কি দিল এটা? এটা হচ্ছে কি বলতো? 50,000। আর হচ্ছে কি কারেন্ট আসছে নাকি? এতক্ষণ কিন্তু আইপিএস এর ক্লাস চলছে, বুঝছো? আইপিএস এর পাওয়ার না থাকলে কিন্তু আজকে ক্লাস অফ, বন্ধ করে দিতে হইতো। লাখ লাখ টাকা খরচ করছি কি লেগা? খালি তোর লাগা যে তোরা শান্তি মতো কি করবি, ক্লাস করতে পারবি। এসি লাগাইছি কি লেগা? তোমাদের জন্য। আমার এসির কোনো দরকার ছিল? কোনো দরকার নাই, খালি তোমাদের জন্য এসি লাগাইছি। কেন? যে তোমরা শান্তিতে ক্লাস করতে পারবা। মানে শান্তিতে ক্লাস করতে পারবো মানে কি? আমি শান্তিতে ক্লাস নিতে পারবো, তোমরা ভালোভাবে পড়তে পারবো। আমি ভালো ডেলিভারি দিলেই তো তোমরা ভালো জিনিস পাবো, তাই না? আইপিএস লাগাইছি কেন? প্রায় 60,000 টাকা দিয়ে আইপিএস লাগাইছি কেন? তোমাদের জন্য। আমার কিন্তু কিছু নাই, যে বিদ্যুৎ চলে যাবে, তোমাদের ক্লাস বন্ধ হয়ে যাবে, তোমরা যাতে ভালোভাবে ক্লাস করতে পারো, এই জন্য 60,000 টাকা দিয়ে আইপিএস লাগাইছি। এই রুমে এই যে এত সুন্দর প্রত্যেকটা এক একটা বাতির দাম আছে প্রায় তোমার 14,000 টাকা। কেন? কেন লাগাইছি? 6টা বাতির দাম, তাহলে তুমি হিসাব করে দেখো আরো কত বাতি আছে, কত কিছু। কেন? তোমাদের জন্য, যাতে তোমরা ভালো করে ক্লাস করতে পারো, আর কিছু না। এটাই, আর কিছু না, সব তোমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি চতুর্থ অঙ্কে। ঠিক আছে, চতুর্থ অঙ্কে। চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য আমরা একটু দেখি যে নতুন নবাব মীর জাফর দরবারে হাজির হলে আমর্তগণ মসনদে বসার অনুরোধ করলেও সে অপেক্ষা করে ক্লাইভের জন্য। নবাবকে বলতে যে নবাব আপনি বসেন, নবাব আপনি বসেন, সিংহাসনে বসেন। কিন্তু মীর জাফর সে অপেক্ষা করে, না আমার ক্লাইভ আব্বা আসবে, আমার ক্লাইভ আব্বা আসলে আমি তার হাত ধরে বসবো। এটা কি একটা নবাবের বৈশিষ্ট্য? নবাব তো তার নিজের মতো করে সে সিংহাসনে বসবে, কিন্তু সে তার আব্বার জন্য বসে আছে। তার ইংরেজ আব্বা আসবে আর তাকে মসনদে বসাবে। ক্লাইভ এলে তার হাত ধরে মসনদে বসবে এবং সে কি করে তখন বসে। ক্লাইভ উমিচাঁদ পাগলের মতো দরবার উপস্থিত হয়। মানে ক্লাইভের তখন কি হয়, এই উমিচাঁদ সে কি করে পাগলের মতো দরবার উপস্থিত হয়। কেন? কারণ উমিচাঁদকে তারা একটা ভালো অঙ্কের টাকা দিবে তারা ভেবেছে এবং তারা এটা করেছে, কিন্তু একটা দলিল নকলে সেখানে সাইন করা ছিল। এবং উমিচাঁদ যখন দেখে যে আসল দলিলে আসলে উমিচাঁদ যে টাকা পাবে সেটা নামই নেয়, তখন উমিচাঁদ প্রায় পাগল হয়ে যায় এবং তারা কি করে সেটা অস্বীকার করে। মীর জাফর সংবাদ পায় সিরাজ ভগবান গোলায় ধরা পড়েছে। তাহলে সিরাজ কোন জায়গাতে ধরা পড়েছে? ভগবান গোলা নামক স্থানে সিরাজ ধরা পড়েছে। সিদ্ধান্ত হয় সিরাজকে জাফরগঞ্জ কয়েদখানায় বন্দী রাখতে হবে। তখন সেখানে সিদ্ধান্ত হয় যে সিরাজউদ্দৌলাকে তারা জাফরগঞ্জ যে কয়েদখানা আছে সেখানে তারা বন্দী করবে। ক্লাইভ মিরনের পরামর্শ দেয় আজ রাতেই সিরাজকে হত্যা করতে হবে। মাত্র 10,000 টাকার লোভে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে। এখন এই মিরনকে, মিরন হচ্ছে
ওই যে মীর জাফরের যে ছেলে, সে তাকে কেন হত্যা করার জন্য বলা হয়? তাকে ক্লাইভ খুব মারাত্মক, এদের ব্রেন ছিল। তখন সে মিরনকে লোভ দেখায়। কিসের লোভ দেখায় জানো? যে এই যে নবাব সিরাজ, সে যদি মারা যায় তাহলে তার যে স্ত্রী আছে লুৎফা, এই লুৎফা তো তোমার। এখন প্রশ্ন, লুৎফা এর কিভাবে? কারণ মিরন তলে তলে লুৎফাকে খুব কাছে চাইতো, বুঝছো? ভালোবাসার নয়ন থেকে সে, মানবিক জায়গা থেকে সে মাঝে মধ্যেই লুৎফাকে কি করতো? ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরতে চাইতো। এটা আবার ক্লাইভ আবার জানে যে মিরন আবার কি করে বলো? মিরন আবার দুষ্ট ভাবে কার দিকে চায় বলো তো? ওই এর দিকে চায়, লুৎফার দিকে চায়। তখন বলছে যে বাবা, তুমি যদি সিরাজকে মেরে ফেলো জাফরগঞ্জ কয়েদখানায়, তাহলে লুৎফা তোমার, খুব সহজ হিসাব। এখন ভাই, এরকম একটা মাথা নষ্ট লোভ সে কি সামলাতে পারে? কখনোই পারে না। না, এটা হবেই না। মানে এই লোভ যারা একবার দেখাই দিছে, তাই না? হে তো মনে করো মানুষ মাইরা কাইটা ফালাই দিতে তার আর বিন্দু পরিমাণ দ্বিধাবোধ হবে না। কিন্তু তবুও আমাদের মিরন যথেষ্ট মানবিক। বলো ভাই, এটা আপনি কিভাবে বললেন সে মানবিক? যথেষ্ট মানবিক, কিভাবে আসো? তখন সে চিন্তা করছে, না, নবাবকে আসলে আমি মারা এটা হয় না। তো বড় একজন নবাব যতই হোক, সে কিন্তু দীর্ঘদিন নবাব রাজ্য পরিচালনা করছে, তাকে আমি মারা হয় না। তখন সে দেখো কতটা মানবিক, একটা মানুষের হৃদয় কি কোমল, কি নরম, তাই না? কত সুমহান হৃদয়ের মানুষ। তখন সে বললো, না, আমি মারবো না। তখন সে লোক ধরাইছে, আমার এই হাত দিয়ে আমি মারতে পারবো না। তখন সে মোহাম্মদী বেগকে ধরাইছে, মোহাম্মদী বেগ তুই মেরে ফেল, তোকে টাকা দিব, তুই মেরে ফেল বাবা। মোহাম্মদী বেগকে কি বলছে? তুই মেরে ফেল। দেখছো কত মহান হৃদয়ের পরিচয় দিয়েছে, কত কলিজা তার কত বড়, হৃদয় তার কত বড়। এখন তুমি বলো, না না ভাইয়া, আপনার এই কথার সাথে আমি একমত ন। তুমি এখন একমত হবা যখন তুমি বুঝবা, পরের ঘটনা যখন শুনবা। দেখো, সে যে আসলেই মানবিক ছিল মিরন, সে যে আসলে কি ছিল? মানবিক ছিল। হ্যাঁ, তার হয়তো একটা ছোট্ট একটা দুষ্ট চিন্তা ভাবনা ছিল যে সে লুৎফাকে ডট ডট ডট, কিন্তু তার বাহিরেও তো তার অন্য চিন্তা ভাবনা ছিল। সে কিন্তু চাইলেই কিন্তু নিজে নিজে মেরে ফেলতে পারতো। এই এক্সাইটেড, এই উত্তেজনার ঠেলায় ঠাস করে গুলি করে দিতে পারতো, লাঠি দিয়ে মাথা ফাটাই ফেলতো, কিন্তু সেটা করে নাই। সে মোহাম্মদী বেগকে ধরেছে। এবার মোহাম্মদী বেগ, ওইজ মোহাম্মদী বেগ, সে ছিল নবাব সিরাজের পালক ভাই। সিরাজের বাপে মোহাম্মদী বেগকে পালক নিয়ে তারে খাওয়াই দাওয়ায় মানুষ করছে। সেই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার জন্য সিরাজকে মাথার উপর বাড়ি মারছে। এবার তুমি বুঝো, মোহাম্মদী বেগের তুলনায় মিরন 100% মানবিক চরিত্র। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শেষ কথা কি বুঝো নাই? বলো তো, বলো কেমন দিলাম, বলো। ওকে, আচ্ছা, এইবার আসো, খেয়াল করো। বুঝছো? তোমরা কি বুঝো নাই? ওকে, এখন তাহলে ঘটনাটা আমরা বুঝলাম। এরপর দেখো দ্বিতীয় দৃশ্য। রাতে সিরাজ কারাগারে বন্দী অবস্থায়, এমন সময় মিরন ও মোহাম্মদী বেগ প্রবেশ করে এবং মিরন জানায় তার নানা অপরাধের জন্য নবাব তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আবারও সে মানবিক ভাবে সেটা বুঝাচ্ছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই, নবাব আপনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মোহাম্মদী বেগ আগে লাঠি দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে মেরে সিরাজকে হত্যা করে। এভাবেই বাংলার স্বাধীনতা অস্তমিত হয়ে যায়, বাংলা এভাবেই ইংরেজদের হাতে চলে যায়। তবে ইংরেজরা বেশি দিন বাংলা ভোগ করতে পারে নাই। বুঝতে পারছো? বুঝছো কথা কি বুঝছো? এখন নবাব যদি যুদ্ধে জয়লাভ করতো, নবাব যুদ্ধে জয়লাভ করলে অবশ্যই অবস্থা অনেক ভালো হতো, অ্যাটলিস্ট ইংরেজদের হাতে যেত না। এখন আমি তোমাদেরকে অনেকগুলো কথাবার্তা বলি ভাই, আমাদেরকে আধুনিক করার ক্ষেত্রে ইংরেজদের অবদান অবশ্যই আছে। ভারতবর্ষে প্রথম পোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়। বাঙালিরা ছিল অশিক্ষিত, মূর্খ। পোর্ট উইলিয়াম কলেজ ইংরেজরা ব্যবসার জন্য এসে, ইংরেজরা পরে বিভিন্ন বিপদে, ইংরেজরা তো ব্যবসার জন্য আসতো। এখন বাংলাদেশে যদি ইংরেজরা আসে ব্যবসা করার জন্য, হে যদি মানে বাংলায় যদি বলতে না পারে, তখন সে কি এখানে বাঁচবে? এখন ধরো সে খাবার খাবে, খাবার খাওয়ার জন্য দোকানে গিয়ে কি বলবে? সে তো বলতেই পারবে না যে এই খাবারটা দেন। বলবে সে হয় বুঝবে না। তখন তারা চিন্তা করলো যে তাদের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকদের পড়াশোনার জন্য তারা একটা ইস্ট ইন্ডিয়া কি জানি ভুলেই তো গেলাম, পোর্ট উইলিয়াম কলেজ তারা স্থাপন করে। পরবর্তীতে সেখানে আস্তে আস্তে পোর্ট উইলিয়াম কলেজ স্থাপনের মূল উদ্দেশ্য ছিল ইংরেজরা, যারা ইংরেজদের যে কর্মীরা রয়েছে তারা পড়াশোনা করবে। তখন তারা বিভিন্ন বিপদে পড়ে। তারা মাছ কিনতে গেছে, মাছ কিনতে গিয়ে বলে হাউ মাছ। এখন যে দোকানদার, দূর ভাই, এটা হাউ মাছ না, এটা ইলিশ মাছ।
নিলে নেন, না নিলে নাই। হাউ মাছ, দূর ভাই, হাউ মাছ নাই, যান ভাগেন। হাউ মাছ কি? ইলিশ মাছ নিলে কথা বলেন। এরকম নানা ধরনের তারা কি পারে, বিভিন্ন ধরনের তারা ঝামেলার ভিতরে পড়ে। তখন তারা চিন্তা করে তাদের আসলে এটা রাজ করতে হলে তাদেরকে আগে ভাষা জানতে হবে। তো সেখানে অনেকগুলো ঘটনা আছে, সেগুলো নিয়ে আমি আর নাই বলি, বললে অনেক বেশি হয়ে যাবে। তোমরা এমনিতেই হয়তো রাগ করে বসে আছো যে ভাইয়া আপনি এত কথা কেন বলেন, তাই না? তো প্রশ্ন সলভ করো, দেখো। এটা কি হবে বলতো? এই যে এতক্ষণ ধরে পড়ে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা বিশেষ করে ভার্সিটি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা অনেকবার আসছে। হ্যাঁ, পরবর্তীতে বাংলা স্বাধীন হলো কিভাবে? ভারতবর্ষ থেকে ইংরেজরা চলে গেল এবং ইংরেজের পরে আরো আসলো, শাসন করলো। এরপর ভারতবর্ষ আস্তে আস্তে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গেছে, পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গেছে, সেই পাকিস্তান থেকে পরবর্তী আবার বাংলাদেশ আলাদা হয়ে গেছে। এইভাবে আসলে এগুলো তোমরা ইতিহাস পড়লে এগুলো পারার কথা। তাহলে এটা হচ্ছে কি 4টি অঙ্কে 12টি দৃশ্য। ওকে, ওয়ালি খান ইংরেজের হয়ে যুদ্ধ করেছে কেন? কোম্পানির টাকার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই কোম্পানির। ভাগীরথী নদী কোথায়? এটা হচ্ছে কলকাতায়। তোমরা এটা পড়ে আসো, ভাগীরথী নদী কলকাতার তীরে অবস্থিত। হ্যাঁ, ভাগীরথী নদীর তীরে কলকাতা অবস্থিত। সিরাজউদ্দৌলা কোথায় জলসা চিরকালের মতো ভেঙে দেন? মতিঝিল প্রাসাদ। ওই যে তার খালাকে ঘসড়ি বেগমকে উঠাই নিয়ে আসে এইভাবে। আচ্ছা, এরপর দেখো সিরাজউদ্দৌলাকে হত্যার জন্য মোহাম্মদ বিন কত টাকা অগ্রিম দিতে হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর কি হবে বলো? 5,000 না, এটা 10,000 টাকা হবে। হ্যাঁ, আচ্ছা এখানে একটু ঝামেলা মনে হচ্ছে আমার কাছে, আমি একটু কনফিউজড। এটা সেটা হচ্ছে সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদ বিন কত টাকা অগ্রিম দিতে হয়েছে। এখানে যদি অগ্রিম শব্দটা না থাকে তাহলে হচ্ছে 10,000। হ্যাঁ, অগ্রিম শব্দটা না থাকলে উত্তর হচ্ছে 10,000। বাট আমার কাছে মনে হয় যে এখানে অগ্রিম থাকবে না, এমনিতেই এটার উত্তর হবে 10,000। অগ্রিম না থাকলে যে কত টাকা দিয়েছে আমরা জানি 10,000 টাকা দিয়েছে। আর অগ্রিম থাকলে 5,000 টাকা, এটা আমাকে কেউ একটু কনফার্ম করো। আই এম নট শিওর যে আসলে অগ্রিম তাকে 5,000 টাকা দিছে, পরবর্তীতে সে আরো 5,000 টাকা নিছে, এরকম প্রেক্ষাপট আই ডোন্ট নো। তবে এটা আমি একটু কনফিউজড। এটা আমি তোমাদেরকে, তোমরা একটু এটা একটু শিওর হয়ে নিও। হ্যাঁ, এটা একটু শিওর হয়ে নিও এই এমসিকিউটা। ওকে, আমরা পরে যাই। এরপর আসো, ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দেয়? এটা হচ্ছে প্ল্যাটন। আচ্ছা, এইবার চলো আমরা বিভিন্ন চরিত্রগুলো একটু দেখি। প্রথম হচ্ছে আলীবর্দী খাঁ। তার আসল নাম এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। আলীবর্দী খাঁ, তার পুরো নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলীবর্দী খাঁ, এটা জানো। এবং তিনি হচ্ছেন আলীবর্দী খাঁ, তাকে মানে সুজাউদ্দিন তাকে আলীবর্দী খাঁ উপাধি দেয়। সুজাউদ্দিন তাকে কি আলীবর্দী খাঁ উপাধি দেয়। এবং তিনি পরবর্তীতে এখানে আমরা দেখি যে বিভিন্ন ঘটনা আছে, তিনি কিভাবে এসেছেন এবং তার কোনো পুত্র সন্তান ছিল না। হ্যাঁ, তার 3টা কন্যা সন্তান ছিল। এই যে এখানে কন্যা সন্তান ছিল, তার ভিতরে একটা হচ্ছে ঘসড়ি বেগম। ঘসড়ি বেগম কিন্তু তার আসল নাম হচ্ছে মেহেরুন্নেসা। হ্যাঁ, এরপর হচ্ছে শাহ বেগম, এরপর হচ্ছে আমিনা বেগম। আমিনা বেগম হচ্ছে সিরাজের মা, ঘসড়ি বেগম হচ্ছে তার খালা। কিন্তু শাহ বেগমের নাইয়া আমাদের আসলে সিরাজউদ্দৌলা গল্পে, নাটকে তেমন কোনো কিছুই লেখা নেই। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়াদি। এরপর দেখো সিরাজউদ্দৌলা হচ্ছে আলীবর্দী খাঁয়ের ছোট মেয়ে, আমিনা বেগমের সন্তান। সিরাজউদ্দৌলা, তার বাবার নাম হচ্ছে জয়নুদ্দিন। এই সিরাজের বাবার নাম ভার্সিটি অ্যাডমিশন সহ এই সিরিজে প্রশ্ন আসে। সিরাজউদ্দৌলার বাবার নাম কি? সিরাজউদ্দৌলার বাবার নাম হচ্ছে কি? জয়নুদ্দিন। ওকে, তিনি হচ্ছেন কেন্দ্রীয় চরিত্র। এবং আলীবর্দী খাঁর মৃত্যুর পর তিনি 1756 সালের 19 জুন মাত্র 23 বছর বয়সে, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা, মাত্র 23 বছর বয়সে 1756 সালের 19 জুন, মাত্র 23 বছর বয়সে তিনি কি করেন? তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। এবং তিনি অনেক তেজস্বী ছিলেন, নির্ভীক ছিলেন, সত্যাশ্রয় ছিলেন, বীর যোদ্ধা ছিলেন। এগুলো তো তিনি নাটক, তার সম্পর্কে এগুলো আর বলার দরকারই নাই, তোমরা বুঝতে পারতেছ। ঘসড়ি বেগম তার খালা, আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠ কন্যা মেহেরুন্নেসা, আলীবর্দী খাঁয়ের বড় ভাই হাজী আহমদের বড় ছেলে নওয়াজিশ মোহাম্মদ। হ্যাঁ,
জঙ্গের সাথে তার হচ্ছে বিয়ে হয়, তাদের কোনো সন্তান ছিল না। তিনি ছোট বোন আমিনা বেগমের ছেলে সিরাজের ভাই একরামউদ্দৌলাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিল। এই প্রত্যাশা ছিল যে একরামউদ্দৌলা নবাব মানে সিরাজউদ্দৌলার ভাইকেও সে কি করে পোষ্যপুত্র হিসেবে নেয়, কিন্তু আসলে পরবর্তীতে হয় না। একরামউদ্দৌলা সে আসলে বসন্ত রোগে মারা যায়। এই যে আমি যে বলছি যে সে অনেক চেষ্টা করছে, এটা তুমি এখন বুঝবা। মানে ঘসেটি বেগম রাজমাতা হওয়ার জন্য সিরাজের ভাইকে পালক নেয়, তারপরে কি হয়, সে আবার প্লেগ রোগে মারা যায়। ঘসেটি বেগম স্বামী নওয়াজিশ খাঁ মোহাম্মদ ভগ্ন স্বাস্থ্য দুর্বল চিত্তের অধিকারী ছিলেন। তো এই ঘসেটি বেগমের হাজবেন্ড যে ছিল তার নাম ছিল নওয়াজিশ মোহাম্মদ। এই নওয়াজিশ মোহাম্মদ সে আবার ভগ্ন স্বাস্থ্য মানে খুব ভাঙাচুরের স্বাস্থ্য, মানে এত শক্তিশালী ছিল না, খুব দুর্বল চিত্তের মানুষ ছিলেন। খুব সম্ভবত মানে তার হাজবেন্ড দুর্বল চিত্তের মানুষ থাকার কারণেই, ভগ্ন স্বাস্থ্য একেবারে রোগাশোগা মানুষ হওয়ার কারণেই হয়তোবা দেখা গিয়েছে আমাদের ঘসেটি বেগম অনেক একটু তার স্বামীকে ছাড়িয়ে আরেকটু মানবিক কাজে সে আরেকটু পাড়ি দিয়েছে, আরেক ধাপ সে এগিয়ে গিয়েছে। সেটা আমরা কিভাবে, তিনি নিজেই শাসন কার্য পরিচালনা করতে পারতেন না, মানে তার হাজবেন্ড শাসন কার্য পরিচালনা করতেন, তার সেনাপতি হোসেন কুলি খাঁ। তার মানে এখন হোসেন কুলি খাঁ যেহেতু সেনাপতি, সে কি ভগ্ন স্বাস্থ্যের লোক হবে, তার মতো দুর্বল লোক হবে তার স্বামীর মতো না। তখন হয়তো বা ঘসেটি বেগম তাকে দেখেই তার প্রতি একটু বেশি আসক্তি গ্রহণ করে, মানবিক কাজে এক পা দুপা করে কি করে পা বাড়ায়। তখন আমরা দেখতে পাই যে এই হোসেন কুলি খাঁয়ের সঙ্গে ঘসেটি বেগমের অনৈতিক সম্পর্ক ছিল বলে অনুমান করা হয়। ফলে আলীবর্দী খাঁয়ের নির্দেশ মতো সিরাজ সেখানে ওই যে হোসেন কুলি ছিল তাকে হত্যা করে, সিরাজউদ্দৌলা তাকে হত্যা করে। এই হত্যা করার কারণে ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার উপর ফায়ার, যে তুই আমার ডার্লিংকে তুমি কেন হত্যা করলা, এটা কি হয়? মূলত এই সিরাজের সাথে তার খালার প্রথম যেই কনফ্লিক্টটা বাজে সেটা হচ্ছে এই কারণে যে তুমি আমার যেই মানবিক যে পুরুষ, তার মানবিক পুরুষ, এই মানবিক পুরুষকে কেন অমানবিক ভাবে তুমি হত্যা করলা তোমার নানার আদেশে। তো এই জন্য তার সাথে আসলে মূলত বেজে যায় আর কি, ঘটনা এখানেই হয়, বুঝছো? তো আমরা মোটামুটি ক্যারেক্টার গুলো বুঝতেছি, হোপফুলি তোমরা বুঝতেছো। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এবং ঘসেটি বেগম থেকে মজিল পাশা থেকে সরেন, এগুলো তোমরা জানো। আমিনা বেগম তার মা ছিল, তার সম্পর্কে তেমন কোনো কিছুই আমাদের মানে ইয়ের জন্য গুরুত্বপূর্ণ না। লুৎফুন্নেসা তিনি হচ্ছেন এই যে ইরিস খান বা মির্জা ইরিসের, এটা ইরিস হবে, মির্জা ইরাজ বা মির্জা ইরিস খানের তিনি কন্যা ছিলেন এবং তিনি যথেষ্ট সাপোর্টিভ ছিলেন। সিরাজকে তিনি সবসময় সাপোর্ট করে গিয়েছেন, সিরাজের দুঃখের সময় তিনি সান্ত্বনা দিয়ে গেছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে গেছেন। ইরিস খা ছিল তার শ্বশুর এবং লুৎফুন্নেসার পিতা। তারপর হচ্ছে মোহনলাল ছিল নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং শওকত জঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি নবাব সিরাজউদ্দৌলা মোহনলালকে সেনাপতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন, একসময় তিনি নবাবের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছিলেন এবং পলাশীর যুদ্ধে মীর মর্দানের গোলার আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। ওকে, এরপর মীর মর্দান ছিল সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বস্ত একজন সেনাপতি। রাইসুল জোহালা, তার আসল নাম ছিল নারায়ণ সিং, যার সম্পর্কে ইতিমধ্যে তোমাদেরকে বলে দিয়েছি। সে ছিল নবাবের বিশ্বস্ত একজন গুপ্তচর। এরপর হচ্ছে মীর জাফর, তার সম্পর্কে বলা লাগেই না, মীর জাফর নামটা শুনলেই বুঝতে পারো। মীর জাফর হচ্ছে বিশ্বাসঘাতকের একটা অপর নাম, মীর জাফর। ওকে, তো ফলে তোমরা বুঝতে পারছো আমি যতগুলো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি সবগুলো প্রেক্ষাপট, বাকি যেগুলো রয়েছে এগুলো অতি গুরুত্বপূর্ণ। এই যে এখানে যেগুলো বলে দিচ্ছি এগুলো তো পড়তেই পারতো। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো এই প্রশ্নটা সলভ করো। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতার কারণ কি? লেখকদেরকে তোমরা পড়ে নিও। হ্যাঁ, পরে অ্যাডমিশন দিতে গেলে, জবের বিসিএস দিতে গেলে যখন আমার কাছে আসবে তখন আলাদা নজরুলের উপর ক্লাস, রবীন্দ্রনাথের উপর ক্লাস, প্রত্যেকটা লেখকের উপর ক্লাস আছে। ওকে, তাহলে এটার উত্তর কি হবে বলতো? প্রাসাদ ষড়যন্ত্র, মানে যার প্রাসাদে ষড়যন্ত্র। ইউরোপীয়রা ভারতে এসেছিল কেন, এটা তোমাদেরকে যদিও বলেছি, তো এই প্রশ্নটা একটু সলভ করো। ইউরোপীয়রা কেন, মানে ইংরেজরা, ইউরোপীয় বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ইংরেজরা কেন এসেছিলেন? উত্তর হচ্ছে বাণিজ্য করতে। সিরাজউদ্দৌলা নাটকের সমাপ্তি ঘটেছিল কিভাবে? মিলনের মাধ্যমে, অসম্ভব, বিরহের মাধ্যমে, যন্ত্রণার মাধ্যমে। এখন এই বুঝো, হয় রাইট অ্যান্সার হবে এইটা, তাই না হয় হবে এটা। এখন বিরহ আর যন্ত্রণা, সাহিত্যে এই দুটো জিনিসের ভিতরে তোমাকে পার্থক্য বুঝতে হবে। বিরহ কি আর যন্ত্রণা কি? এখন বিরহ মানে হচ্ছে বাপ্পারাজ, বাংলা সিনেমাতে বাপ্পারাজ হয় না, বাপ্পারাজ নায়িকাকে পায় না, তার নায়িকা আরেকজন নৌকা নিয়ে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে, আর সে এখানে নদীর পাড়ে হামাগুড়ি দিচ্ছে, সে এভাবে করে পড়ে যাচ্ছে, একবার গাছকে গিয়ে ধরে, আবার মাটিকে গিয়ে ধরে। আহা,
পাচ্ছে না নায়িকাকে, ভালোবাসার মানুষকে যখন পায় না তখন বিরহ, এটাকে কি বলো বলো, বিরহ। আর যন্ত্রণা হচ্ছে কেমন, আমার চোখের সামনে আমার আত্মীয় স্বজন, পিতামাতা, আমার স্ত্রীকে হত্যা করা হচ্ছে, যন্ত্রণা। তাহলে বিরহ হচ্ছে কি, প্রেমে ব্যর্থ, কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আপন মানুষকে আরেকজন কেড়ে নিয়ে যাচ্ছে, তাকে পর পুরুষ তাকে নিয়ে যাচ্ছে, আমি ব্যর্থ, কিছুই করতে পারতেছি না, দিস ইজ বিরহ। তাহলে তোমরা বলো উত্তর কি বিরহ হবে না যন্ত্রণা হবে? তাহলে কি হবে বলতো? যন্ত্রণার মাধ্যমে, রাইট। এরপর মোহাম্মদ বিবেক কত টাকার বিনিময়, এটা তো পারবাই, 10,000 টাকা। কোম্পানি দ্বারা কোন কোম্পানিকে বোঝানো হয়েছে বলতো? কোম্পানি দ্বারা কোন কোম্পানিকে বোঝানো হয়েছে? কোম্পানি দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বোঝানো হয়েছে। ওকে ওকে, সো আর আমরা মোটামুটি অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করলাম, বাকিগুলো তোমরা সলভ করবা, পড়বা। আর সিকিউ যেগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে গাইড থেকে সলভ করবে। আর টু বি অনেস্ট, সিকিউ যতগুলো পার্ট আছে, যা যা দরকার সিকিউর জন্য সবকিছু আমি তোমাদেরকে, সব প্রেক্ষাপট, সব ক্যারেক্টার গুলো বিশ্লেষণ করে দিলাম। জাস্ট তুমি নিজে 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 ভালো করে পড়লে ইনশাল্লাহ পারবা। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু জানিয়ে দাও। এন্ড তোমরা কি সবকিছু বুঝতে পেরেছো কিনা আমাকে সেটা একটু জানিয়ে দাও। হোপফুলি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, ভেরি গুড। ওকে, নেটওয়ার্ক সমস্যা নাকি? ওকে, তো ভালো থাকবা এবং অবশ্যই তোমরা সিকিউ গুলো ভালো করে সলভ করবে। ওকে, আল্লাহ হাফেজ।